প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ গত ক্লাসে আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখানো হয়েছিল প্র্যাকটিক্যাল ক্লাসটা, সেটা বাইসেকশন মেথড। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। এটা প্রয়োগ করে দেখো, এটা কি আছে, নিউটন র্যাপসন মেথড প্রয়োগ করে 2x e⁻x - 5 = 0 সমীকরণের বাস্তব মূলের আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। এটা করতে হবে। এটা হচ্ছে ইটারেশন মেথড, অর্থাৎ পুনরাবৃত্তি প্রয়োগ করে আমরা এটাকে আসন্ন মান বের করব। গত ক্লাসে যেটা শিখেছিলাম ঠিক সেটার মতো এটা। গত ক্লাসে শিখেছিলাম বাইসেকশন মেথড, আর এবার আজকে যেটা শেখাবো নিউটন র্যাপসন মেথড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটা সলভ করার আগে আমরা প্রথমে দেখে আসবো নিউটন র্যাপসন মেথডটা আসলে কি, সেটা আমরা প্রথমে দেখব, তারপর এটা সলভ করব। তা আমি গত ক্লাসে যেমন বাইসেকশন মেথডটা কি আসলে কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তেমনি ভাবে আমি নিউটন র্যাপসন মেথডটা আগে প্রথমে দেখিয়ে দিব, দেখানোর পরে আমরা এটা সলভ করব। এমন কঠিন না, অনেক সোজা একটা বিষয়, জাস্ট একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো, তা আমরা নিউটন র্যাপসন মেথডের যে বিষয়টা সেটা কি আগে সেটা আমরা দেখবো এখন। নিউটন র্যাপসন মেথড, আমরা প্রথমে এই মেথডটা আসলে কি সেটা প্রথমে দেখব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটা গ্রাফ আঁকাচ্ছি। মনে করো যে একটা বক্ররেখা নিলাম এভাবে। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বক্ররেখাটা দেখো এই বিন্দু ছেদ করছে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম এম। তাহলে বুঝতে পারতেছি আমরা যে এই বিন্দুতে এই বক্ররেখাটার একটা সমাধান আছে, বা এখানে একটা যে আমাদের যে মূল, এই বক্ররেখার মূল একটা এই বিন্দুতে আছে আমরা বুঝতেই পারতেছি, কারণ এই বিন্দুতে বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে এটা আছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, আমি এটা দেখিয়ে দিলাম, এটা হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বক্ররেখাটা এই বিন্দুতে ছেদ করতেছে। তার মানে আমরা এটা থেকে এটা বুঝতে পারতেছি যে যেহেতু এই বক্ররেখাটা এই বিন্দু ছেদ করছে, তার মানে এখানে এই বক্ররেখার সমাধানটা আছে বা মূলটা আছে। এখন দেখো, এটা তো ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে যে নিউটন র্যাপসন মেথডটা কি আসলে ঠিক বাইসেকশন মেথডের মতোই, জাস্ট একটু আলাদা। যে প্রথমে আমরা করব কি, একটা আসন্ন মান ধরে নিব, একটা আসন্ন মান ধরে নিব। আমরা তো বুঝতেই পারতেছি যে এখানে এর মূল আছে, বাট এখানে মূল আছে, তো এটা তো বের করতে হবে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ওই নিউটন র্যাপসন বাইসেকশন মেথড মতো করে প্রথমে আমরা করব কি, একটা আসন্ন মান ধরে নিব। তো ধরে নিলাম যে আসন্ন মানটা এখানে আছে। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসন্ন মান আছে এখানে এক্স নট। তো তোমরা জানো অবশ্যই, যদি আমি এক্স নটের জন্য এই বক্ররেখা একটা ওয়াই নট একটা মান পাবো, আমরা এক্স নটের জন্য একটা ওয়াই নট একটা মান পাবো। তো আমরা যদি যদি এটা একটু করে দেখাই দিই, খেয়াল করে দেখো। দেখো আমরা কিন্তু এক্স নটের জন্য যদি একটু হয়ে গেছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক্স নটের জন্য অবশ্যই ওয়াই নটের একটা মান পাবো, ওয়াই নটের একটা মান পাবো। সেই মানটা দিলাম হচ্ছে ওয়াই নট। এক্স নটের জন্য তো ওয়াই নটের একটা মান পাবো, সেক্ষেত্রে এখানে একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টের নাম দিলাম পি এক্স নট ওয়াই নট। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? তোমাদেরকে আমি আবার বলতেছি বিষয়টা, খেয়াল করে দেখো। আমি প্রথমে তোমাদেরকে বললাম যে একটা বক্ররেখা নিয়েছি, সে বক্ররেখা দেখতেছি এই বিন্দু ছেদ করছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এই বিন্দুতে এই বক্ররেখার সমাধানটা বিদ্যমান। ওকে, এখন ওই ঠিক বাইসেকশন মেথডের মতো করে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, একটা আসন্ন মান ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স নট। ধরে নিলাম যে এখানে আসন্ন মানটা এখানে আছে, এক্স নট আসন্ন মান ধরে নিলাম। এখন খেয়াল করে দেখো, এক্স নটের জন্য অবশ্যই একটা ওয়াই নট একটা মান পাবো। এক্স নটের জন্য একটা মান পাবো, কারণ কি আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন হয়। তা আমি যদি এক্স এর মানটা যদি 1 বসাই, তাহলে ওয়াই একটা মান পাবো না? তো এক্স নটের একটা জন্য ওয়াই নটের একটা মান পেলাম, তার মানে এই পয়েন্টটা হয়ে গেল তখন এক্স নট ওয়াই নট। ওকে, এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো, এই স্পর্শক ওই বিন্দুতে। এই গ্রাফটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, এই বিন্দুটা স্পর্শক আঁকবো। দেখো স্পর্শকটা দেখো আমি এভাবে আঁকলাম, খেয়াল করে দেখো। আমি মনে করো যে ঠিক এভাবে একটা স্পর্শক আঁকলাম।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এখানে একটা স্পর্শক আঁকছি, এটা স্পর্শক আঁকলাম। তো এই স্পর্শকটা মনে করো এই টি বিন্দু সেট করলো, স্পর্শকটা টি বিন্দু সেট করলো। তাহলে বিষয়টা বুঝতে পারতেছো আমরা কি করলাম। প্রথমে একটা এক্স নট একটা আসন্ন মান ধরে নিলাম, সেই এক্স নটের জন্য অবশ্যই ওয়াই নট একটা মান পাবো ওই অক্ষ বরাবর। তাহলে এই পয়েন্টটা হবে কি এক্স নট ওয়াই নট। তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। এখন আমরা করবো কি এই স্পর্শকের সমীকরণটা বের করবো। বাকি প্রথমে নিউটন র্যাফসন মেথডটা কি আসলে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে কি করব, এই যে রেখাটা যে আছে স্পর্শক রেখাটা, তার আমরা সমীকরণটা লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি জানো, যদি তোমরা ডিফারেন্সিয়েশন যখন করছো, আমি অলরেডি তোমাদেরকে এই সম্পর্কে একটু বিস্তারিত বলছিলাম। ওই একটা বিষয় বলছিলাম যখন আছে তোমাদেরকে ডিফারেন্সিয়েশন শিখালাম, তখন বিষয়টা শিখাইছিলাম যে এটা মনে করো একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা। এখন এই বক্ররেখাকে যদি একটা রেখা এভাবে ছেদ করে যায়, স্পর্শ করে, তাহলে এটাকে স্পর্শক রেখা বলবো। সেই স্পর্শ রেখার সমীকরণটা হচ্ছে আমরা লিখতে পারি, যদি এই পয়েন্টটা তোমার x1 আর y1 পয়েন্ট হয়, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখো কিভাবে লিখছিলাম, y - y1 ইকুয়াল টু dy বাই dx ইন্টু x - x1। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা মনে আছে কিনা। আমি যখন তোমাদেরকে ডিফারেন্সিয়েশন অধ্যায়টা ধরছিলাম, তার আগে তো শিখেছো, তারপর আমি যখন ধরছিলাম তখন কিন্তু বলেছিলাম যে একটা বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ y - y1 যদি বিন্দুটা দেওয়া থাকে x1 y1, তাহলে y - y1 ইকুয়াল টু dy বাই dx ইন্টু x - x1। এটা তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো যদি সে পয়েন্টে x1 y1 হয়, এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে এই যে স্পর্শকটা আমি টানছি, এই যে স্পর্শকটা আমি টেনেছি, তাহলে এই স্পর্শকটার সমীকরণটা কেমন হবে এই পয়েন্টে। তখন পয়েন্টটা ছিল কিন্তু দেখো x1 y1 পয়েন্ট, সেজন্য লিখছি y - y1 ইকুয়াল টু dy বাই dx ইন্টু x - x1। আর একটা কথা বলে রাখি তোমাকে, যে এই যে dy বাই dx যা লেখা, আবার যদি মনে করো যে তুমি এইভাবে লিখবা প্রাইম দিয়ে লিখবা, সেটাও কিন্তু একই কথা, এটা কিন্তু একই কথা। তুমি যদি মনে করো যে আমরা এই dy বাই dx লিখবো না, শুধুমাত্র প্রাইম দিয়ে লিখবো এফ প্রাইম, তাহলে কিন্তু একই কথা হবে। এটা কিন্তু ভিন্ন কোনো কিছু না, তোমাদেরকে আমি বলছি বিভিন্ন ভাবে এটা কিন্তু লেখা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো, তাহলে আমি এখন যেটা বলতেছি dy dx যা লেখা, এটা লেখা একই কথা। এখন এই ক্ষেত্রে আমি স্পর্শক তো এটা, সেটা এই বিন্দুতে স্পর্শকটা আমি এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নিতে চাচ্ছি। এই বিন্দু স্পর্শকের সমীকরণ নিতে চাইলে তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা তাহলে কেমন হবে দেখো তো, y - y নট ইকুয়াল টু, এখানে dy বাই dx হতো, সেটাকে বললাম যে প্রাইম হিসাবে লেখা যায় ইন্টু x নট ইন্টু x - x1। দেখো তো প্রিয় শিক্ষার্থী, সেটা বোঝো নাকি, সরি এটা ভুল হলো, এর x নট। দেখো আগের ইকুয়েশনটা কেমন ছিল, যদি এই পয়েন্টটা x1 y1 হয়, সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ বললাম y - y1 ইকুয়াল টু dy বাই dx x - x1, বা এটাকে প্রাইম দিয়ে লিখতে পারি। x নটের কাহিনীটা তোমাদেরকে আমি বলতেছি, x নটের কাহিনীটা কি আসলে আসলে খেয়াল করে দেখো, তাহলে ওইটা ছিল হচ্ছে x1 y1 পয়েন্টে, এটা আমি যেটা করছি x নট আর y নট পয়েন্টে। x নট আর y নট পয়েন্টে স্পর্শকের সমীকরণ তাহলে অবশ্যই y - y নট ইকুয়াল টু, এটা মনে করি dy dx ইন্টু x - x নট, এটা হবে। এখন যে বিষয়টা আসতেছে, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এখানে যে এক্স নটটা লিখছি, কেন লিখলাম, এখানে যে একটা এক্স নট লিখলাম, মূলত হওয়ার কথা ছিল যে এ প্রাইম এক্স, এটা হওয়ার কথা ছিল, বাট আমি কিন্তু লিখছি এক্স নট। তো তোমাদেরকে মনে আছে কিনা জানি না, তো আমি যখন ডিফারেন্সিয়েশন যখন করাইছিলাম, তখন হচ্ছে যখন স্পর্শকের সমীকরণ বের করতে বলছিলাম, তখন আমরা যে ডিওয়াই ডিএক্স বের করছিলাম, মনে আছে কি তোমাদের, এই ডিওয়াই বাই ডিএক্স যখন বের করছিলাম, বের করার পরে মনে করো যে এখানে একটা ইকুয়েশন আসছিল, মনে করো যে এরকম একটা ইকুয়েশন আসছিল এরকম। এরপরে আমরা যেই বিন্দুতে স্পর্শকটা আঁকবো বা তার সমীকরণ বের করব, সেই বিন্দুটা দেওয়া ছিল মনে করো 2 আর 3, এরকম দেওয়া ছিল, বলছিল এই বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করো। এই বিন্দু কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এই বিন্দু কিন্তু এখানে বসিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে এখানে যদি বিন্দুটা বসাই, 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2, ওয়াই এর মানটা কিন্তু বসানো লাগবে না, কারণ এখানে যে টার্মগুলো আছে সবই এক্স এর টার্ম, ওয়াই এর টার্ম বসানো লাগবে না। এরপরে এখান থেকে একটা মান পেয়েছিলাম, মনে করো যা একটা মান আসলো, তাহলে মূলত ছিল এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে
ডিওয়াই ডিএক্স ছিল না আসলে, বা এরকম আকৃতিও ছিল না, এখান থেকে একটা মান পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, এখানে একটা মান পেয়েছিলাম, সেই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতাম, বসিয়ে দিয়ে ইকুয়েশনটা তৈরি করতাম। তো এখন বিষয়টা হচ্ছে, তার মানে আমরা একটা বুঝতে পারতেছি যে আমাদের যে স্পর্শকের সমীকরণটা অবশ্যই অবশ্যই এরকম ডিওয়াই বাই ডিএক্স থাকবে না, বা এফ অফ এক্স থাকবে না, মানে এরকম থাকবে না, এখানে একটা মান বসবে, এখানে একটা মান বসবে। যার কারণে আমরা করলাম কি, এখানে একটা এক্স নট পয়েন্ট বসালাম। কেন এক্স নট বসালাম? কারণটা হচ্ছে যে যখন এই বিন্দুতে আমি স্পর্শকটা আঁকতেছি, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হবে হচ্ছে, যদি লিখি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু, মানে আমি যদি উপরে একটু লিখি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এফ প্রাইম এক্স ইন্টু এক্স মাইনাস এক্স নট, আসলে এটা। তো এই এখানে আবার তো মান বসাতে হয়, এই যে দেখে আসলাম, সেজন্য আমি করলাম কি, শুধু এক্স এর মান বসালাম, এক্স এর মানটা কত, এক্স নট, সেজন্য এখানে এক্স নট বসালাম। এটা তো থিওরি, ওইগুলো ছিল অঙ্ক, এই জন্য আমরা ওখানে মান বসাতাম 2 বা 3 বা 4 বা 5, বাট এখানে তো আর অঙ্ক না, এটা থিওরি। এজন্য আমরা করলাম কি, এক্স এর পরিবর্তে এক্স নট পয়েন্টটা বসালাম, অর্থাৎ একটা মান বসালাম, বসানোর পরে আমাদের এটা আসলো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমাদের কোনো প্রশ্ন নাই? এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে যে এটা তো আমরা এখান থেকে এটা বের করলাম, সেটা কি বের করলাম, ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এফ প্রাইম এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট, এটা বের করলাম। এটা ছিল স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এটা সমীকরণ। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই সমীকরণটা এখানে ছেদ করছে না, এখানে ছেদ করছে। তো এখানে এই পয়েন্টটা আমি নাম দিলাম x1, 0, x1, 0। কেন x1, 0 হলো? কারণ তোমরা জানো যে যখন একটা রেখা বা যেটাই হোক না কেন, যখন সেটা এক্স অক্ষকে ছেদ করে, তখন ওয়াই এর মানটা 0 হয়। আর এই পয়েন্টটার নাম দিলাম x1, আর এখানকার যে ওয়াই এর মানটা 0, 0 দিলাম। তাই আমি খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই মানে এইটা কি বলে, স্পর্শক রেখাটা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করছে, সেক্ষেত্রে আমাদের সেই পয়েন্টের নাম দিলাম x1, 0 পয়েন্ট, যেখানে ওয়াই এর মান 0 আর এক্স এর মান আছে x1। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ওখান থেকে একটা বিষয় নিয়ে আসতে পারি, যে এই যে ওয়াইটা 0 বসাতে পারি। কেন বসাতে পারি 0? কারণ দেখো এই যে স্পর্শক রেখাটা এই বিন্দু ছেদ করছে যেহেতু, সেক্ষেত্রে এই পয়েন্টে ওয়াই এর মানটা 0, এই যে 0 বসাইছি, তাই 0 মাইনাস ওয়াই নট ইকুয়াল টু, এখান থেকে এফ প্রাইম এক্স নট ইন্টু, দেখো এক্স এর মানটা কিন্তু থাকবে না, সে হয়ে যাবে কি x1 মাইনাস এক্স নট। কারণ এই পয়েন্টটাতে এক্স এর মান আছে x1, এই পয়েন্টটাতে এক্স এর মান x1 আর ওয়াই মানটা 0, 0 বসাইছি, আর এক্স এর ক্ষেত্রে আমি x1 বসালাম মাইনাস এক্স নট। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x1 মাইনাস এক্স নট এই পাশে রাখলাম, রাখলে মূলত আসে হচ্ছে এরকম, এরকম আসে। দেখো এই পর্যন্ত বোঝো নাকি? জাস্ট কিছুই না, এই যে 0 থেকে ওয়াই নট বিয়োগ করলে ওয়াই নটই হয়, মাইনাস ওয়াই নট হয়, তার নিচে এটা ভাগ দিয়ে দিলাম, কারণ এর সাথে গুণ ছিল, এ ভাগ করে দিলাম। ওকে, এখন একটা কথা তোমাদেরকে বলি, যে তোমরা একটু খেয়াল করে দেখবা, যে যখন আমরা ওয়াই ইকুয়াল টু কিন্তু এফ অফ এক্স লিখতে পারি, এটা কিন্তু লেখা যাবে। এখন যদি আমি এটাকে ওয়াই নট লিখি, তাহলে এখানে অবশ্যই এফ অফ এক্স নট লিখতে পারবো। শিক্ষার্থী দেখো, আমি বললাম কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লেখা যাবে, সেটাকে যদি আমি ওয়াই নট লিখি এখানে, তাহলে এখান থেকে এফ অফ এক্স নট লিখতে পারবো সেখান থেকে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যা আছে আমি তাই লিখলাম, এই পাশে এসে এই যে ওয়াই নট আছে সেটার পরিবর্তে এই যে মাইনাস আছে, যা আছে তাই লিখলাম, তার পরিবর্তে এফ অফ এক্স নট আমি লিখলাম। দেখো বোঝা নাকি? আর নিচে লিখলাম এফ প্রাইম অফ এক্স নট। ওকে, তো এখান থেকে আমরা একটা বিষয় লিখতে পারি, x1 ইকুয়াল টু এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই এফ প্রাইম অফ এক্স নট। দেখো বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? আমি x1টা এই পাশে রেখে দিয়ে এক্স নটটাকে পার করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় খেয়াল করে দেখছো, আমি কিন্তু প্রথমে আসন্ন মান এক্স নট ধরেছিলাম, এক্স নট ধরেছিলাম। তো এক্স নট ধরার পরে সেটা কিন্তু
আমি এখন x1টা বের করতে পারতেছি। x0 আসন্ন মান ধরে, দেখো x0টাকে আসন্ন মান ধরে এখন যেটা আমরা বের করতেছি সেটা কিন্তু x1, অর্থাৎ কিন্তু x1টা পেয়ে গেছি। x1 সমান x0 মাইনাস এটা দিয়ে x1টা পেয়ে যাব। একটু খেয়াল করে দেখবে, যখন আমি x0টা ধরছিলাম এটা, x1টা পাচ্ছি এইটা, আমরা চিত্র থেকে দেখতে পারতেছি যে আসলে আমাদের মূলটা কিন্তু এখানে আছে, মূলটা কিন্তু এখানে আছে। একটু খেয়াল করে দেখো, বাইসেকশন মেথডের মতো করে দেখো, খেয়াল করো, x0টা ছিল আগে এখানে, আসন্ন মানটা ধরছিলাম এখানে, এখন কিন্তু এখানে চলে আসলো, এখানে চলে আসলো। এরপর আবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখবো যে আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে, একে এ পর্যন্ত আসবে মনে করো। আবার যদি ক্যালকুলেশন করি এখানে আসবে, আবার ক্যালকুলেশন করি এখানে আসবে। মানে এইভাবে যদি বারবার আমি ক্যালকুলেশনটা এভাবে করি, তাহলে দেখবে আস্তে 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 এর কাছাকাছি চলে যাবে। এই যে প্রসেসটা, এটার নামে হচ্ছে নিউটন র্যাপসন মেথড। আমি যে এখানে যেটা বের করছি আসলে এটা কিন্তু নিউটন র্যাপসন মেথড। একটা টার্ম বের হলো, একটা মাত্র ইটারেশন হয়েছে। এখন যদি আবার আমি ইটারেশন বাড়াই, দেখা যাচ্ছে যে x1টা এখন এখানে এসছে, আস্তে 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 এই যে এই মূলটার কাছাকাছি চলে যাবে। আগে ধরে নিয়েছিলাম তো এইটা, এখন আস্তে 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 চলে যাবে এর আগে। খেয়াল করে দেখো, আমি তো x1 পেয়েছি এখানে, ঠিক না? তাই x1 এর জন্য অবশ্যই আবার আমি y1 একটা মান পাবো, y1 একটা মান পাবো। দেখো x1 তো এখন এটা পেলাম, তাই x1 এর জন্য অবশ্যই আমরা করব কি, একটা y1 একটা মান পাবো, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে y1 হবে। খেয়াল করে দেখো y1 হবে। তাহলে এই পয়েন্টটা তাহলে আমার কত হবে? এই পয়েন্টটা আমার হবে অবশ্যই x1 y1 এরকম। ঠিক আগে ছিল x0 y0, এখন x1 y1। এখন এখানে যদি আবার একটা আমি খেয়াল করে দেখো, এখানে যদি একটা আমি আবার আছে স্পর্শক আঁকি, শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে একটা স্পর্শক আমি এভাবে আঁকি, এখন যে পয়েন্টটা পাবো সেটা এখানে আসবে, সেটা কিন্তু হবে আছে x2, এটা কিন্তু x2 হবে। আগে পেলাম আছে x1, এবার যেটা পাচ্ছি এইভাবে মান বের করে একে আসন্ন মান ধরবো। এখন ধরে ক্যালকুলেশন করলে যে স্পর্শক আঁকি, সেটা তখন আমরা এখান থেকে পাবো হচ্ছে x2। তাহলে x2 ইকুয়াল টু তখন লিখতে পারবো x1 মাইনাস f অফ x1 বাই f প্রাইম অফ x1। দেখো আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রথমে x1 পেলাম, তারপর দেখো একই রকম নিয়ম প্রসেস অ্যাপ্লাই করলে আমি x2 পাবো। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, আবার ঠিক একই রকম রুলস অ্যাপ্লাই করে একই রকম ভাবে ক্যালকুলেশন করলে আমি কিন্তু x2 পাবো এভাবে। কথা কি বুঝতে পারছো সবাই? আমরা কিন্তু x2 পাবো এইটা, তখন আমার পয়েন্টটা হবে এইটা। আবার এরপর যদি আবার এখান থেকে একটা পয়েন্ট নিই আমি, এরপর যদি আবার একটা পয়েন্ট নিই, এখানে যদি আবার একটা স্পর্শক আঁকি, তাহলে পাবো কিন্তু x3, এটা পাবো কত x3। এখন লক্ষ্য করলে দেখবা যে প্রত্যেকটা এই যে এই ইয়েগুলো আসন্ন মান প্রথম ধরেছিলাম এখানে, আস্তে 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 কিন্তু এই যে মানে অ্যাকুরেট ওর কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে তুমি যতবার ইটারেশন বাড়াবা, যত বেশি ইটারেশন বাড়াবা, তত এই আসল মূল বা প্রকৃত মূলের কাছে চলে যাবে। এটা কিন্তু প্রকৃত মূলের কাছে চলে যাচ্ছে। বিষয়টা কি খেয়াল করে দেখছো? প্রথম আসল মান ধরেছিলাম এখানে, পরে এখানে আমি স্পর্শ আঁকলাম, পয়েন্ট পেলাম এটা, পরে এখান থেকে পয়েন্ট পেলাম এটা, আবার স্পর্শ আঁকলে এখানে পেলাম, আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে এইটাতে। সর্বশেষ এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, অনেকবার যদি ক্যালকুলেশন করি, লাস্ট আমার যে মানটা আসবে সেটা হচ্ছে x⁻n+1 ইকুয়াল টু xn মাইনাস, দেখো বোঝা নাকি, f অফ xn মাইনাস f প্রাইম xn। আসলে এটাই আমাদের ইটারেশন মেথড। বুঝতে পারছো কি? সর্বশেষ মানে এভাবে যে বাড়াতে থাকি, x1 পেলাম, x2 পেলাম, তারপর যে x3 পাই, x4 পাই, x5 পাই, আস্তে আস্তে যত আস্তে আস্তে যদি n সংখ্যক পর্যন্ত আমি নিই, তখন আমরা পাবো কি আমরা এইটা। আর এইটা আছে মূলত নিউটন র্যাপসন মেথড। কি হবে দেখো, xn এটা মাইনাস f অফ xn বাই f প্রাইম xn। এটাই আমাদের এখানকার আজকের মানে নিউটন র্যাপসন মেথডটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা সর্বশেষ তাহলে নিউটন র্যাপসন মেথডের যে বিষয়টা, তাহলে আমরা এখানে একটু লিখতে পারি। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে নিউটন র্যাপসন মেথডটা, সেটা হবে কি x টু দি পাওয়ার না, xn+1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn বাই f প্রাইম, মানে একবার ডেরিভেটিভ xn।
এটা আছে আমাদের নিউটন র্যাপসন মেথড। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এখন আমরা কিভাবে তুমি লিখবে সেই বিষয়গুলো তোমাদের এখন দেখাবো। এটা তো ছিল আমাদের নিউটন র্যাপসন মেথড। ওকে, এখন আমাদের যে বিষয়টা দেওয়া আছে, প্রশ্ন অ্যান্সার করতে হবে কেমন, 2x e টু দি পাওয়ার x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটার সমাধানটা এই প্রসেসে করতে হবে, এই প্রসেসে করতে হবে, মানে নিউটন র্যাপসন দিয়ে এই সময়কে সমাধান করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা করব কি, এইটাকে এফ অফ এক্স ধরে নেব। ধরবো কি, দেখো প্রথমে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু 2x ই টু দি পাওয়ার x মাইনাস 5, এটা প্রথমে আমরা ধরে নিলাম। এটা তো আমাদের ছিল প্রশ্ন, 2x ই টু দি পাওয়ার x মাইনাস 5। ওকে, এটা আমরা প্রথমে ধরে নিলাম। ওকে, এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্র দিকে খেয়াল করো, এফ অফ এক্স এন করা লাগবে না? আমরা করব কি, এফ অফ, সুতরাং এফ অফ এক্স এন, তাহলে এক্স এন যদি এখানে আমি বসাই, তাহলে আমার যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এন বসাতে হবে, কারণ এক্স এর পরিবর্তে এক্স এন করলাম। দেখো আমি কেন করতেছি, কারণটা আমার দেখো, আমাদের সূত্র তো এটা যে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ প্রাইম এক্স এন। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এফ অফ এক্স এন বের করতে হবে না? আমি এফ অফ এক্স ধরে নিলাম, এই ফাংশনটা এফ অফ এক্স ওয়ান, এটা এবার ওটাকে এফ অফ এক্স এন ধরে নিলাম। তাই এফ অফ এক্স এন যদি হয়, তাহলে এখানে কি হবে দেখো, 2xn ই টু দি পাওয়ার এক্স এন মাইনাস 5। দেখো তো ক্লিয়ার, বুঝো নাকি? জাস্ট কিছুই না, এক্স এর পরিবর্তে যদি এক্স এন বসাইছি, সেজন্য আমরা করলাম যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এক্স এন হিসাবে রিপ্লেসমেন্ট করলাম। দেখো এটা, এখন দরকার তো আমাদের এইটা দরকার। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি বের করতে চাই, তাহলে দেখো প্রথমে আমাদের যে ফাংশনটা যেটা ধরছিলাম, এটা কিন্তু ডেরিভেটিভ করতে হবে, এই কিন্তু ডেরিভেটিভ করতে হবে, তারপরে কি নেক্সট এক্স এন করতে হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে আমাদের দেয়া আছে ফাংশনটা এটা, ঠিক না? এটা দেয়া আছে, তো ওখানে যদি প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো কি হয় দেখো তো, যদি আমরা এইভাবে একে ডেরিভেটিভ করি, এফ প্রাইম এক্স হয়, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই পাশে। আর একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু ইউভি ফাংশন, ইউভি ফাংশন। তো ইউভি ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, যদি এটাকে ডেরিভেটিভ করতে চাই এক্স এর সাপেক্ষে, পুরো তো কনস্ট্যান্ট রেখে দিলাম, নিয়মটা হচ্ছে ইউটাকে রেখে দিতে হয়, রাখলাম, ভিটাকে ডেরিভেটিভ করতে হয়। তো ভিটাকে যদি ডেরিভেটিভ করি, তার মানটা হয় ই টু দি পাওয়ার এক্স। তোমরা জানো একমাত্র ফাংশন ই টু দি পাওয়ার এক্স যাকে ডেরিভেটিভ করলে ওইটাই হয়। তো এই ই টু দি পাওয়ার এক্স কে যদি ডেরিভেটিভ করি, আবার ই টু দি পাওয়ার এক্সই হয়। আমি কিন্তু সংক্ষিপ্ত করে লিখলাম। ওকে, প্লাস এবার কি করব, ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিব, মানে ভিটাকে রেখে দিব, ইনটু ইউটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তার মানটা 1 হয়। তোমরা এটা জানো। একটা কথা পরে যদি না মনে রাখতে পারো, তাহলে আমি এটা লিখে দিই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে আমরা এটা লিখে দিয়ে দিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো আমি এটা লিখে দিলাম যে এক্স এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে প্রথমে এক্সটাকে ইউটাকে রেখে দিলাম, ভিটাকে ডেরিভেটিভ করতেছি, প্লাস ভিটাকে রেখে দিলাম, ইউটাকে ডেরিভেটিভ করে 1 হয়, দিলাম ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এই 5টাকে যদি ডেরিভেটিভ করো তোমরা জানো এটা 0 হয়, 0 লিখে দিলাম। ওকে, তাহলে কি আসতেছে মূলত, 2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা আসলো এফ প্রাইম এক্স এর। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু বের করতে হবে এফ প্রাইম এক্স এন, এফ প্রাইম এক্স এন। এফ প্রাইম তো আমরা বের করেই ফেলছি, তাহলে এফ প্রাইম এক্স এর মানটা তো আমাদের এটা হলো। তো সুতরাং এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এফ প্রাইম এক্স এন বের করতে পারি। এফ প্রাইম এক্স এন ইকুয়াল টু 2 ইন্টু এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন প্লাস আমরা ই টু দি পাওয়ার এক্স এন, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এটা লিখতে পারলাম। তো এখান থেকে একটা কাজ করব, যেহেতু ই টু দি পাওয়ার এক্স এন এখানেও আছে, ই টু দি পাওয়ার এক্স এন এখানেও আছে, আমরা কমন নিতে পারি। তো কমন নিলে কি হবে, 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এন যদি কমন নিই, তাহলে মূলত থাকলো হচ্ছে 1 প্লাস এক্স এন। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা? আমার বিশ্বাস এটা ক্লিয়ার হওয়ার কথা। দেখো এটা আমি কেন বের করে নিলাম, কারণ আমাদের নিউটন র্যাফসনের মেথডের সূত্রটা এরকম যে এক্স এন প্লাস 1 ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ প্রাইম এক্স এন।
তো এফ অফ এক্স এন তো আমরা এখান থেকে বের করে নিলাম, আর এফ প্রাইম এক্স এনটা এই যে প্রথমে ডেরিভেটিভ করছি করে আমরা দেখো এটা বের করে নিলাম, এটা কিন্তু আমরা বের করে নিলাম। ওকে, এখন আমরা যেটা করব ওই এই মানটা এখন বসাই দিব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে এফ অফ এক্স এন পেয়েছি আবার যে এফ প্রাইম এক্স এন পেয়েছি সেই মানটা আমরা এখানে বসাই দিব। দেখো খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটাই বসাই দিব। ওকে, এখন খেয়াল করে দেখো, সুতরাং তাহলে কি হবে দেখো তো, তাহলে আমরা যদি বসাতে চাই তাহলে আমরা বসাতে পারবো এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস, দেখো আমি উপরেটা দেখাতে পারতেছি না কারণ এটা যদি দেখালে ওটা দেখানো যাবে না, তো সূত্রটা আমি আবার দেখাচ্ছি। দেখো সূত্রটা ছিল এক্স এন প্লাস ওয়ান, দেখো এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ প্রাইম এক্স এন, এটা ছিল আমার সূত্র। দেখো আমি এক্স এন প্লাস ওয়ান লিখে নিছি ইকুয়াল টু এক্স এন মাইনাস, তাহলে উপরে ছিল এফ অফ এক্স এন, এফ অফ এক্স এর মানটা আমরা কত পেয়েছি দেখো, এফ অফ এক্স এর মানটা পেয়েছি আমরা এই যে এইটা, তাই সেটা বসাবো। সেটা যদি বসায় তাহলে টু এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন মাইনাস ফাইভ, এই যে বসালাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এফ অফ এক্স এন এর মানটা পেয়েছিলাম এটা, সেটা কিন্তু আমরা এখানে বসাই দিলাম। ওকে, আর নিচে আবার থাকবে কি এটার মান থাকবে, তো এটার মান বসাই দিই টু ই টু দি পাওয়ার এক্স এন ইন্টু ওয়ান প্লাস এক্স এন, এটা আমরা বসাই দিলাম। ওকে, এখন একটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা লসাগু করি, আমরা লসাগু করতে পারি। যদি লসাগু করি তাহলে কি হয় দেখো, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স এন, তাহলে ওয়ান প্লাস এক্স এন লসাগু হলো। তাহলে এটার সাথে এর ক্যালকুলেশন করলে টু ইন্টু এক্স এন ইন্টু ই টু দি পাওয়ার এক্স এন ইন্টু ওয়ান প্লাস এক্স এন মাইনাস, দেখো এখন যদি আমরা এর সাথে লসাগু করি এটা ওয়ান হয়, তাহলে মূলত আসছে টু এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন প্লাস ফাইভ। দেখো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝো নাকি, প্লাস ফাইভ, এই পর্যন্ত আমাদের বিষয়টা আসলো। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হয় দেখি, আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি অন্য একটা খাতায় করতেছি। দেখো দেখো এই পর্যন্ত আমরা লসাগু টসাগু করলাম, করে এই পর্যন্ত আসলো। তাহলে আমাদের মূলত আসলো হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু, তাহলে এখন একটা খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টু এক্স এন সাথে যদি ওয়ান গুণ করি, মানে আমি মূলত যেটা বোঝাতে চাচ্ছি, আমি সব সংক্ষিপ্ত করলাম না, পুরোটাই করে দিচ্ছি। দেখো এর সাথে পুরো এটা গুণ করলাম, গুণ করলে এটা হলো যোগ, এর সাথে যদি এটা গুণ করি টু এক্স এন স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স এন। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝতে পারো কিনা। এরপরে আমরা যেটা পাইলাম মাইনাস টু, এই যে এটা এক্স এন ই টু দি পাওয়ার এক্স এন প্লাস আছে ফাইভ। দেখো বিষয়টা বুঝতে পারো কিনা, জাস্ট আমি কিছুই করিনি, আমি জাস্ট কি করলাম দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে টার্মটা ছিল এর সাথে একবার এর গুণ করলাম, এটা পাইলাম, এর সাথে একবার এটা গুণ করলাম, এটা পাইলাম, মাইনাস এই টার্ম প্লাস এটা ফাইভ, আর যা আছে তাই নিচে লিখতেছি টু ই টু দি পাওয়ার এক্স এন ওয়ান প্লাস এক্স এন, এটা লিখলাম। এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যায়, তাহলে মূলত থাকলো কি দেখো, মূলত আমার থাকলো হচ্ছে টু ইন্টু এক্স এন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এন প্লাস ফাইভ এর উপরে, আর নিচে যেটা থাকলো দেখো টু ই টু দি পাওয়ার এক্স এন ওয়ান প্লাস এক্স এন। দেখো এই পর্যন্ত আমাদের মূলত আমাদের যে লাস্ট ক্যালকুলেশন করে আমাদের এটা আসলো, এ পর্যন্ত আসলো। দেখো তোমাদের বইয়েও আছে, এটা সুন্দর করে লেখা আছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ। হ্যাঁ ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল আসলে সেই প্রশ্নটা নিউটন র্যাপসন মেথড ব্যবহার করে আমরা লাস্ট এই পর্যন্ত আসলাম। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রথমে যে আমি তোমাকে প্রসেসটা শিখালাম, যে প্রথমে আমরা কি করব, এই যে একটা আসন্ন মান ধরে নেব, ঠিক না? দেখো আমি যে প্রসেসটা শিখালাম, এই যে মেথডটা দেখালাম নিউটন র্যাপসন মেথডের, প্রথমটা দেখালাম যে প্রথমে আমরা একটা আসন্ন মান এক্স নট ধরে নেব, এক্স নট আমরা প্রথমে ধরে নেব। ওকে, এক্স নট ধরে নেওয়ার আগে আমরা এমন দুটা সংখ্যা চুজ করব
যেটা এই ফাংশনে বসানোর পর তার মান বিপরীত ধর্মী হয়। বিপরীত ধর্মী হয়, বিপরীত ধর্মী হলে তো হবে না। গত ক্লাসে তোমাদেরকে যখন বাইসেকশন মেথড আমি দেখাইছি তখন বলছি যে একটা যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে দুইটা মান বসাবো, সেই মান দুইটা যদি বিপরীত ধর্মী হয় তখনই বুঝবো যে এদের ভিতরে একটা সমাধান আছে, তাই বলছি। কিন্তু এটা কিন্তু সে একই কাহিনী। প্রথমে আমরা করবো কি, এমন দুইটা সংখ্যা চুজ করব যে সে দুটো সংখ্যা এখানে বসিয়ে দিয়ে দেখবো যে বিপরীত ধর্মী হয় কিনা। যদি বিপরীত ধর্মী হয়ে থাকে তাহলে বুঝবো এর ভিতরে আমাদের আছে, সমাধান আছে। তার ভিতর থেকে যে কোনো একটা মান আমরা ধরে নেব। জাস্ট আমি বুঝালে সেটা বুঝতে পারবে। দেখো খেয়াল করে, তাহলে আমরা এখন কি করলাম, লাস্ট পর্যন্ত যেটা আমরা ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে এইটা পাইলাম লাস্ট ক্যালকুলেশন। তো এরকম ধাপ 1 2 দিয়ে এরকম দিতে পারো, তোমার বইয়ে লেখা আছে। তো আবার আমরা যেটা করব, যে ফাংশনটা দেওয়া আছে তাকে এফ অফ এক্স ধরবো। তাই এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো কি ছিল, 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5। এটা কিন্তু ফাংশনটা দেওয়া ছিল, মানে আমাদের সমীকরণটা যে দেওয়া ছিল সেটাকে আমরা এটা ধরে নিলাম। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বইয়ে আছে সুন্দর করে দেখো, এফ অফ যে জিরো বসে, আমি বললাম একটা মান বসানো, নদীটা মান বসাবো। এফ অফ জিরো যদি বসায় তাহলে কি হয় দেখো, তো 2 ইন্টু 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 মাইনাস 5। তো এটা পুরোটা 0 হয়ে যায়, মাইনাস 5, দেখো তার মানে ক্যালকুলেশন করলে মাইনাস 5 হয়। এই মানটা দেখো লেস দেন 0। আবার যদি তুমি এফ অফ 1 বসাও সেটা কি হয় দেখো, 2 ইন্টু 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস 5। তো এটা যদি ক্যালকুলেশন করো আমাদের এই মানটা কেমন হয় দেখো, তো এটা একটু যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর। হ্যাঁ, এই মানটা ই এর মান কত, ই গুণন 2। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করতে পারবা, আমি ই এর মান বসাইছি, এই যে এখানে তো আছে নাকি, মানে আমি যদি আবার একটা ক্যালকুলেশন করি, এখানে 2e মাইনাস 5 আছে। তো এর মানটা আর সাথে 2 গুণ করে দেখো আমি মানটা পাইছি এটা তা থেকে যদি -5 বিয়োগ করি আমার মান আসতেছে 0.44, মানে এটা আসতেছে কি, ক্যালকুলেশন করে 0.44, এটা গ্রেটার দেন 0। তো আমরা এখান থেকে একটা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দেখো আমি যখন 0 বসালাম তখন পেলাম লেস দেন 0, আর যখন এফ অফ 1 বসালাম তখন দেখছি গ্রেটার দেন 0। তাহলে বলতে পারতেছি আমরা যে এই প্রদত্ত যে ফাংশনটা দেয়া আছে বা সমীকরণটা দেয়া আছে, তাহলে এই সমীকরণের 0 ও 1 এর মাঝে, 1 এর মাঝে একটি মূল বিদ্যমান, এর 1 এর মাঝে একটি বাস্তব মূল বিদ্যমান। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বুঝো নাকি? তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে 0 1 এর মাঝে একটি বাস্তব মূল বিদ্যমান। কারণ কেন, কারণটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমি যে 0 বসানোর পরে লেস দেন 0 পাইছি, আর 1 বসানোর পর দিয়েছে গ্রেটার দেন 0। তার মানে যদি পরস্পর যেহেতু এই ফাংশনটা বিপরীত ধর্মী দুইটা মানের জন্য, তার মানে এর মাঝে একটি বাস্তব মূল বিদ্যমান, যেটা গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি কিন্তু বিষয়গুলো। তো এখন আমাদের কি বিষয়টা কাজ কি, আমি যে এখানে একটা বিষয় ধরছি, এই যে এটা আমরা লাস্ট ক্যালকুলেশন করে পাইছি। এখন তোমাকে যখন আমি চিত্র, যখন আমি এই নিউটনের অ্যাবসেন্ট মেথডটা দেখালাম তখন বললাম এদের একটা আসন্ন মান ধরে নিতে হয়, একটা মান ধরতে হয়। শোনো, বাইসেকশন মেথডের সাথে এটা পার্থক্যটা হচ্ছে, বাইসেকশন মেথডে দুইটা মান ধরতে হয়। সেই দুইটা মান কোনটা কোনটা, 0 এবং 1। একে আবার ভাগ করে করে দেখো, বাইসেকশন মেথডে কি করতাম, এই 0 আর 1 ধরলাম না, এই মানটাকে 0 + 1/2 করে যে 0.5 আসলো, এই মানটার ফাংশনে বসাতে হয়, বসা বসা দেখতে হয়, তার মানে এটাকে ভাগ করে দেখতে হয়। বাট নিউটন র্যাপসন মেথডে কি করতে হবে, ওইটাও করা লাগবে না, জাস্ট এই যে 0 আর 1 পেয়েছি আমরা, এখান থেকে একটা মান আমরা চুজ করব, একটা মান চুজ করব। দেখো এই যে আমি যে মেথডটা যখন দেখালাম তখন কিন্তু একটা আসন্ন মান একটা ধরছিলাম, সেটা x0 ধরছিলাম, তার মানে মান ধরছিলাম একটা, সেই একটা মান আমরা এখান থেকে আমরা চুজ করব। তো এখান থেকে আমরা ধরো 1টা ধরলাম, একটা আসন্ন মান বা প্রারম্ভিক মান হচ্ছে 1 ধরলাম। তো এখন যে বিষয়টা আমরা এখন করব, যে এই যে 1 ধরছি আমরা, তার মানে আমরা একটা আসন্ন মান যে ধরতে হবে সেটা ধরলাম যে x0 = 2 1। কেন 1 ধরলাম, কারণ যেহেতু এখানে এই যে ফাংশনটা আমাদের দেয়া আছে বা এই যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা দেখো একটা বাস্তব মূল বিদ্যমান হবে কার ভিতরে, 0 এবং 1 এর মাঝে।
এখন নিউটন র্যাপসন মেথডে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে কি যে কোনো একটা মান ধরতে হবে, প্রারম্ভিক মান একটা ধরতে হবে। আর বাইসেকশন মেথডে ছিল দুইটা মান নিয়ে ক্যালকুলেশন করতে হয়, করে ওকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, দিয়ে এভাবে ক্যালকুলেশন করতে হয় বাইসেকশন মেথডে। আর নিউটন র্যাপসন মেথডে যে কোনো একটা মান এক্স নট সমান যে কোনো মান ধরতে হয়, মানে এর মাঝে, বা এটা ধরলে হবে, সমস্যা নেই। একটা মান আমি ধরলাম হচ্ছে 1, আমরা ধরি প্রারম্ভিক মান। কেউ শিক্ষার্থীবৃন্দ কেটে গেলে আবার জয়েন করবে তোমরা। প্রারম্ভিক কাছে মান এক্স নট ইকুয়াল টু 1, এটা আমরা কিন্তু ধরলাম। দেখো এটা প্রারম্ভিক হবে, প্রারম্ভিক মান এক্স নট ইকুয়াল টু 1, এটা আমরা ধরলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন কি করবো, এখানে আমি বললাম যে একটা প্রারম্ভিক মান এক্স নট ধরে নেবে, তাই আমি এক্স নট একটা মান ধরে নিলাম 1। এর বাইরে কিন্তু ধরা যাবে না, কারণটা দেখো এর বাইরে ধরলে কিন্তু ভুল হবে। কারণটা তুমি দেখে এখানে একটা বিষয় দেখে নিয়ে আসলাম, 0 আর 1 বসালে আমাদের হচ্ছে পরস্পরের বিপরীত ধর্মী হয়। আর পরস্পরের বিপরীত ধর্মী যখন হয় তখন বুঝতে পারি যে এর মাঝে কিন্তু আমাদের একটা বাস্তব মূল আছে। এখন তুমি এর বাইরে ধরলে যদি নাও আসতে পারে অ্যান্সার, তার মানে আমাদের এর মাঝে বা এর একটা মান আমরা ধরবো। তো আমরা একটা প্রারম্ভিক মান এক্স নট ইকুয়াল টু 1 ধরে নিলাম। ওকে, এখন ফল সংকলনের যে বিষয়টা সেটা আমরা একটু দেখবো, ফল সংকলনের বিষয়টা কি আসলে। এবার খেয়াল করে দেখো, আমি কিন্তু ক্যালকুলেশন করে এক্স এন প্লাস 1 সমান এটা পেয়েছি। খেয়াল করে দেখো, এক্স এন প্লাস 1 সমান কিন্তু আমরা এইটা পেয়েছি। আর এগুলো কাজ তো আমি তোমাকে দেখাই দিলাম, এবং একটা মান ধরলাম হচ্ছে এক্স নট ইকুয়াল টু 1, প্রারম্ভিক মানটা আমরা ধরে নিলাম। ওকে, এখন আমি একটু চিত্রটা আঁকাই নিয়েছি অবশ্য। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আগে থেকে এটা লিখে রাখছি। আমরা তাহলে ফল সংকলনের ক্ষেত্রে প্রারম্ভিক মান কিন্তু এক্স নট ইকুয়াল টু 1 আমরা ধরে নিলাম, আগে থেকে দেখে আসলাম। আর এখানে এক্স এন প্লাস 1 সমান কিন্তু এটা পেয়েছি লাস্ট ক্যালকুলেশন করে। তোমরা দেখো লাস্ট ক্যালকুলেশন করে কিন্তু আমি এটা পেলাম। এখন এটা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এন এর মানটা যদি 0 হয়, প্রথমে 0 হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে এখানে হবে কি x1, এখানে হবে x1, তারপর কত হবে, এখানে হবে 2x নট স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার x নট প্লাস 5 বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x নট ইন্টু 1 প্লাস x নট। দেখো তো এটা হবে না, যদি আমি n এর মানটা 0 হয় এটা হবে, কারণ আমি যেখানে যেখানে n পাইছিলাম সেখানে 0 বসাই দিচ্ছি। 2x নট স্কোয়ার ই টু দি পাওয়ার x নট প্লাস 5 বাই এটা। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রারম্ভিক মান যে 1 ধরে নিছিলাম, এক্স নট মানে 1, সেটাকে আমি এখন বসাতে পারবো। এখন যদি এখানে বসাই তাহলে কি হয় দেখো তো, তাহলে এটা যদি বসাই তাহলে হয় কি 2 ইন্টু 1 স্কোয়ার, মানে এক্স নটের মান যদি 1, সেজন্য 2 ইন্টু এক্স নট স্কোয়ার দিলাম, 1 স্কোয়ার দিলাম, গুণ ই টু দি পাওয়ার এক্স নটের মানটা কিন্তু 1 প্লাস 5 বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস হচ্ছে 1। দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি বিষয়টা বুঝতে পারো কিনা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, তা আমি বই থেকে দেখে তোমাদেরকে বলছি, আমি এটা আর ক্যালকুলেশন করতেছি না, বইয়ে যেটা দেওয়া আছে তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিও। সেটা হচ্ছে লিখতেছে এটা সমান হবে 0.9599। দেখো তো বিষয়টা বোঝো নাকি, জাস্ট আমি এই যে এক্স নটের মানটা, যে প্রারম্ভিক মানটা ধরে নিয়েছিলাম, সেই মানটা আমরা কিন্তু এই যে বসাই দিলাম, বসাই ক্যালকুলেশন করে আমি এটা পাচ্ছি। তাহলে এখানে কি x1, তাহলে x1 এর মানটা তাহলে আমরা পাচ্ছি কত, 0.9599। দেখো ক্লিয়ার বুঝো কিনা, এ পর্যন্ত x1টা গেল। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এখন n এর মানটা 1 হয়, n এর মানটা 1 হলে তাহলে কেমন হয় দেখো, n এর মানটা 1 হলে 1 আর একে 1 2 হবে, তাহলে এটা হবে কি x2, এটা হবে x2 ইকুয়াল টু, খেয়াল করে দেখো x এর মান, n এর মানটা কিন্তু 1, তাহলে এখানে কি হবে 2x1 স্কোয়ার, খেয়াল করে দেখতেছো 2x1 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার n এর মানটা কিন্তু 1 হবে, তার মানে x1
প্লাস 5 লিখলাম বাই 2 ইন্টু xn মানে e টু দি পাওয়ার x1, দেখো প্রিয় শিক্ষার্থী x1 ইন্টু 1 প্লাস x1। দেখো বুঝতে পারছো বিষয়টা? এখন খেয়াল করে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে 2 লিখলাম, এই 2 এখন x1 এর মান পেয়েছিলাম না, এখান থেকে সেই মানটা আমি এখানে বসিয়ে দেব। এই যে x1 টা যে পেয়েছি আমরা সেই মানটা এখন আমরা এখানে বসাবো। তাহলে সেখানে বসালে তাহলে কি হয়, তাহলে 0. দেখো 9599 তারপরে স্কোয়ার, ঠিক আছে, ইনটু, যদিও লেখাটা ওখানে লেখা উচিত হয়নি আমার, মিলবে মানে জায়গা হবে না, ই টু দি পাওয়ার x1, x1 এর মান কত, এই যে 0.9599, তার মানে এখানে লিখতে পারবো 0. প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওটা তো জায়গা হচ্ছে না ওখানে, 9599 এটা বুঝে নাও। তারপর দেখো প্লাস 5, এই যে প্লাস 5 লিখে নিলাম। ওকে, বাই, একটু ওই পারে চলে গেল, বাই 2 গুণন ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার x1, x1 এর মান কত 0.9599, তারপর লিখলাম ইন্টু 1 প্লাস x1, x1 মানে 0.9599। দেখো ক্যালকুলেশন করে, তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এটা যদি লাস্ট ক্যালকুলেশন করি, দেখো যেটা আসে হচ্ছে 0.9586। দেখো কি শিক্ষার্থী বিষয় বোঝো নাকি, এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পেলাম। তাহলে আমরা মূলত তাহলে কি এখান থেকে x2 যে মানটা পেলাম সেটা কত 0.9586। দেখো এটা আমরা পেয়ে গেছি x2 মান, এভাবে দাগ দিলাম। এখন খেয়াল করে দেখো যদি এর মানটা 2 হয়, দুইবার ইটারেশন, তিনবার করলাম, প্রথম একবার, দুইবার, তিনবার ইটারেশন করি, তাহলে কি হবে আমাদের সূত্রটা, এখানে হবে xn, এখানে হবে xn ইকুয়াল টু, তাহলে এখানে হবে দেখো 2x2 স্কয়ার ই টু দি পাওয়ার x2 একই রকম হবে প্লাস 5 বাই 2 ই টু দি পাওয়ার x2 1 প্লাস x2। দেখো বিষয়টা বোঝা নাকি, সেম। এরপর আমরা করব কি, সরি এটা তো ভুল করলাম, এটা 3 হবে, 2 ছিল এবার 3 হবে, x3 হবে। তো এখন খেয়াল করে দেখো মান বসাই আমরা, মান যদি বসাই 2 গুণন x2 মানটা কিন্তু পেয়েছি, x2 মানটা কত হয় যে 0.9586, 0.9586, তারপর দেখো এই যে হোল স্কয়ার লিখলাম, গুণন ই টু দি পাওয়ার x2 মানটা এটা 0.9586, ওকে, এর যোগ এই যে 5 করলাম, বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x2 মানটা কত, এই যে 0.9586, ওকে, ইন্টু 1 প্লাস x2 মানে 0.9586। এই তো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, দেখো প্রিয় শিক্ষার্থী এটা যে ক্যালকুলেশন করো, তা আমি এখান থেকে এটা দেখে নিচ্ছি, এই মানটা হবে 0.9585। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু অ্যান্সারটা বের করতে বুঝলো 3 দশমিক পর্যন্ত, মানে আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। একটু খেয়াল করে দেখো যে আমাদের যে এই ইটারেশনে মানে x2 এর মানটা পেয়েছি কত 0.9586, দেখো এখানকার তিনটা অঙ্ক, আর x3 তিনটা অঙ্ক, x3 যেটা পেলাম এরও কিন্তু তিনটা অঙ্ক সেম। তো যেহেতু সেম হয়ে গেছে তাহলে আর আমরা ক্যালকুলেশনটা আর বাড়াবো না, ইচ্ছা করলে তোমরা আরো বাড়াতে পারো, তুমি x4 পর্যন্ত নিতে পারো বা x5 পর্যন্ত নিতে পারো, এটা কোনো সমস্যা না। তবে যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে আর প্রায় 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু একই রকম আসতেছে, তখন আমরা থেমে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীদেরকে আমি আবার বলি, x2 তে পাইলাম আমি 0.958, আবার x3 তে পাইলাম হচ্ছে 0.958, দুই জায়গাতে কিন্তু 3 অঙ্ক পর্যন্ত 3 অঙ্ক পর্যন্ত কিন্তু সেম অঙ্ক মান পাইছি আমরা, যার কারণে আমরা ক্যালকুলেশন করব না, আমরা থেমে যাব। যখন দেখবো যে প্রায় একই মান চলে আসতেছে তখন কিন্তু আমরা বারবার ক্যালকুলেশন করব না। তাহলে আমরা এখান থেকে x3 যে মানটা পেলাম, সেই x3 মানটা পেলাম দেখো 0.9585, এই মানটা কিন্তু আমরা x3 পেলাম, লাস্ট পেলাম এটা।
এখন আমি দেখলাম যে x2 তেও যে 3টা অঙ্ক সেম, x3 তেও 3টা অঙ্ক সেম, সেজন্য আমরা করলাম কি স্টপ করে দিলাম, মানে আর ক্যালকুলেশন আমরা করতেছি না। যখন দেখবা যে এরকম 3টা অঙ্ক বা 4টা অঙ্ক মিলে গেছে তখন আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমাদের লাস্ট যে অ্যান্সারটা আসবে, যে খেয়াল করে দেখো যে আমরা, সুতরাং আমি যে এখানে দিই যে নির্ণীয় আসন্ন মান, আমি যদি এখানে লিখি নির্ণীয় আসন্ন মান, সেটা খেয়াল করে দেখো ইকুয়াল টু, তোমরা জানো 0.95 যে লিখলাম আমরা, এখানে তো 8 আছে, তারপরে কিন্তু 5 আছে। তা আমরা জানি যে যদি পরের সংখ্যাটা 5 বা 5-এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ওটা বাদ দিয়ে আমরা কিন্তু এই 8টাকে 9 লিখতে পারি, তোমরা এটা জানো। সেজন্য আমরা করলাম কি নির্ণয় আসন্ন মান 0.959, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো, স্যার আমি এটা বুঝি নাই। অনেক সোজা একটা প্রমাণ, কঠিন না। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো না? খুবই সোজা। বাইসেকশন মেথড বা নিউটন র্যাপসন মেথড আসলে কঠিন না, মেথডটা একটু কঠিন হতে পারে, বাট কিন্তু অঙ্কগুলো বা এই প্রবলেমগুলো কিন্তু অনেক সোজা। মেথডটা একটু ভালোভাবে চিন্তা করলে ইনশাল্লাহ ওটাও হবে। একটু ভালোভাবে, তোমাদের কাছে বই আছে যেহেতু, ওই যে তোমাদের জসিমউদ্দিনের বইটা, ওই বইটা থেকে একটু খেয়াল করে দেখবা, একটু পড়বা মেথড গুলো কি বলতেছে, তাহলে বুঝতে পারবা যে আসলে কি। ঠিক আছে, এখন তোমাদের যদি প্রশ্ন থাকে করতে পারো, না হলে তোমার লিভ নিতে পারো, ক্লাস শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।